কিশোরগঞ্জ। কিশোরগঞ্জকে বলা হয় ইশাকার দেশ আর হাওরের নগরী। যে মাটিতে মুঘল সম্রাট থেমেছে, ইংরেজ শাসক হুচট খেয়েছে, সে মাটির নাম কিশোরগঞ্জ। আজ আমি আপনাদের নিয়ে যাব সেই অজয় দুর্গের গহীন রহস্যে। ট্রেনে করে যাত্রা বরাবরই আমার বেশ পছন্দের, আর আজকের যাত্রাটা একটু ব্যতিক্রম। আমাদের পিছনের সিটে বসা সাইফ ভাই আর রাকিব ভাই আজকের এই ট্রেন জার্নিটা খুব উপভোগ করছে। দেখতে দেখতে আমরা চলে এলাম কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আতিক হাসান আজ দাঁড়িয়ে আছি কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনে। আর আমি এখান থেকে আজকে আমার যাত্রা শুরু করছি বাংলার 12 ভূঁইয়া খ্যাত ইশাকার দ্বিতীয় রাজধানী হিসেবে পরিচিত ইশাকার দুর্গ দেখার জন্য। আর আমার সঙ্গে আছে আমার ভাই, আমার বন্ধু। চলেন আপনাদের সঙ্গে একে একে পরিচয় করিয়ে দিই। ধন্যবাদ আতিক ভাই। আসলে আমরা আজকে যেখানে যাচ্ছি এটা এই ইশাখার দুর্গ, যেটা 1585 সালে ইশাখা এটা এই দুর্গটি দখল করেছিলেন। এই দুর্গটা যাওয়ার জন্য আমরা খুবই এক্সাইটেড যে আতিক ভাই আমাদেরকে এখানে নিয়ে যাচ্ছে। এই দুর্গটা দেখতে পারলে আমাদের কাছে মনে হবে যে আমাদের কিশোরগঞ্জ যে এত সুন্দর একটা ঐতিহ্যবাহী স্থান আছে, এই স্থানটি আমরা ভিজিট করতে পারলে আমাদের কাছে অনেক ভালো লাগবে। ধন্যবাদ। ধন্যবাদ ভাই। আসলে আমি আনন্দিত এবং একই সাথে আবেগপ্রবণ। কারণ যেই রাজধানীর কথা আমরা ছোটবেলায় বইপত্রে পড়াশোনা করেছি, আজকে আমরা নিজের চোখে সেটা দেখব এবং আপনাদেরকেও দেখাবো। ধন্যবাদ। আজকে আতিক ভাইয়ের উদ্যোগে আমরা যাচ্ছি ইশাকার সেই দুর্গ, অজীয় দুর্গ, যা যা মুঘলরা দখল করতে পারে নাই। তো সেটা আতিক ভাইয়ের উদ্যোগে যাচ্ছি আমরা। আমি খুবই এক্সাইটেড, আশা করি আমরা ওইখানে গিয়ে আপনাদের আরো অনেক ভালো কিছু দেখাতে পারবো। তবে আমরা আজকে ওই দুর্গটা পুনরায় দখল করব। আমরা এই নেতৃত্বে যাচ্ছি, আমরা 4 জন যাচ্ছি, আতিক ভাই সহ আমরা 4 জন। আমরা এই দুর্গটা আমরা দখল যাতে করতে পারি, এর জন্য সবার কাছে আমরা সহযোগিতা চাই। ইয়েস, সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই সবাই দেখবেন, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আশা করি খুবই সামনে আরো মজা আছে। আপনারা যদি দেখতে থাকেন আমাদেরকে আরো অনেক কিছু শিখতে পারবেন আশা করি, এবং আরো প্রাচীন আমরা কিভাবে আমরা দুর্গটা দখল করেছি ওইটা আপনারা জানতে পারবেন। থ্যাংক ইউ। দেখা হচ্ছে সম্পূর্ণ ভিডিওতে। আচ্ছা রাকিব ভাই, তো আমরা তো স্টেশন থেকে হাঁটা শুরু করছি, তাই না? তো কোথায় নিবেন আমাদেরকে হাঁটায়? আমাদের বর্তমান গন্তব্য হচ্ছে জঙ্গলবাড়ি ইশাকা দুর্গ। আমরা সেটা দেখবো এবং আপনাদের দেখাবো, আপনারা আমাদের সাথে থাকেন। ধন্যবাদ। তো আমরা এখান থেকে যাব কিভাবে, স্টেশন থেকে কিভাবে যাব? আমরা সামনে একরামপুর থেকে শহীদ মসজিদের সামনে থেকে অটোতে উঠবো, অটো সরাসরি নিয়ে যাবে। এখানে জঙ্গলবাড়ি দুর্গে যাওয়া খুব বেশি আহামরি কিছু নেই, অটোতে উঠলে অটো ভাড়া কেমন আসতে পারে? এটা ধরবো দেখলাম 7 কিলোমিটার, 15 থেকে 20 টাকার বেশি হবে না, এরকমটাই হবে। তার মানে আমরা এই কিশোরগঞ্জ রেল স্টেশন থেকে বের হয়ে যে কোনো একটা অটো নিয়ে 15 থেকে 20 টাকা ভাড়া দিয়ে আমরা চলে যেতে পারবো ইশাকার দুর্গে। বলেন কত দেওয়া লাগবে কাকারে? আসলে হ্যাঁ, না 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 না, বলেন কাকা, বলেন, বললে ভালো। এটা আমাদের ভিডিওর 100 টাকা দিই কাকা, 100 টাকা দিই। কিশোরগঞ্জ সদর থেকে মাত্র 120 টাকা অটো ভাড়া, আর সেই সাদা মাঠা যাত্রায় ধীরে ধীরে রূপ নিচ্ছে একটা ইতিহাস ছোঁয়া অভিযানে। এই জায়গাটা হচ্ছে সুবা জর্দা, বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় বা নামকরা যে জর্দা, আমরা পান সুপারির সঙ্গে যারা ওইটা ব্যবহার করে, ওই জর্দার মালিকের বাসা। এই মুহূর্তে আমরা প্রবেশ করছি দেওয়ানগঞ্জ বাজারের দিকে। মৃতপ্রায় নরসুন্দা নদী পার হয়ে আমরা এখন দেওয়ানগঞ্জ বাজারে।
আমরা আছি এখন দেওয়ানগঞ্জের বাজারে, আর দেখেন এই লোকাল বাজার থেকে আমরা কিছু কলা কিনবো। পরা কলা হয় না। কলা হ্যাঁ, পরা কলা। কি কলার নাম কি কাকা? পরা কলা, ভালো কলা। বিচি তারা কলা। কিনালে একটা কত দিব? 60 টাকা। 60 টাকা দেওয়া লাগবে, আরেকটু কম। মিনিট 5 হলো বাজার অতিক্রম করলাম, আর ঠিক তখনই চোখের সামনে ভেসে উঠল সেই রহস্যময় দুর্গ। এক মুহূর্তে আমি স্তব্ধ হয়ে গেলাম। গাড়ি থেকে নেমে সোজা হাঁটা শুরু করলাম দুর্গের অন্দর মহলের দিকে, যেখানে লুকিয়ে আছে ইতিহাস, কিশোরগঞ্জের ঐতিহ্য, আর নীরবে নিভে যাওয়া একটি রাজধানীর গল্প। বন্ধুরা, এই সেই প্রবেশদ্বার, যেই প্রবেশদ্বার দিয়ে একসময় বের হতো হাতি ঘোড়ার বহর, যে বহর দিয়ে বাংলার 12 ভূঁইয়ারা হয়তো যুদ্ধ করেছে ইংরেজদের বিরুদ্ধে, যুদ্ধ করেছে মুঘল সাম্রাজ্যের বিরুদ্ধে। আজ আমি দাঁড়িয়ে আছি সেই ঐতিহাসিক 12 ভূঁইয়াদের বাড়ির অন্দর মহলে প্রবেশের যে মূল প্রবেশদ্বার, সেই প্রবেশদ্বারের ঠিক সামনে। আমি ধীরে ধীরে ভিতরে প্রবেশ করব, যতটুক সম্ভব আপনাদেরকে সম্পূর্ণ বাড়িটি, সম্পূর্ণ এলাকাটি সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। ইশাকা সরাসরি তলোয়ার উঁচিয়ে আক্রমণ করেননি। চারপাশের জলপথ, নৌবহর আর জনসমর্থনকে কাজে লাগিয়ে তিনি ধীরে ধীরে শত্রুকে বিচ্ছিন্ন করে ফেলেছিলেন। খাদ্য, রসদ আর যোগাযোগের পথ বন্ধ হয়ে গেলে দুর্গ নিজেই নত হয়। আমি এখন দাঁড়িয়ে আছি 12 ভূঁইয়াদের অন্যতম প্রধান যে নেতা ছিলেন ইশাকা, তার বাড়ির অন্দরমহলে। রক্তক্ষয় কম, কিন্তু জয় ছিল সম্পূর্ণ। এভাবেই জঙ্গলবাড়ির এই দুর্গ পরিণত হয় ইশাখার দ্বিতীয় রাজধানীতে, যেখানে শক্তির চেয়ে বুদ্ধিই ছিল আসল অস্ত্র। বন্ধুরা, আপনারা যখন ইশাখার দুর্গে আসবেন, ঠিক তার সামনে দাঁড়াবেন, সর্বপ্রথম আপনাদের চোখে যে প্রাসাদটি নজরে আসবে সেটি হলো এই প্রাসাদ। আমি এখন আপনাদেরকে ধীরে ধীরে এই প্রাসাদের ভিতরে নিয়ে যাব। আমি এখন স্পর্শ করছি প্রায় আজ থেকে 500 বছর পুরনোর যে ইতিহাস, বাংলার 12 ভূঁইয়া কিশোরগঞ্জের ইতিহাস, এবং এই 12 ভূঁইয়াদের মধ্যে যিনি ছিলেন সর্বপ্রধান ইশাকা, তার অন্দরমহলে। হয়তো বন্ধুরা, ঠিক আমি এই মুহূর্তে যেই রুমের ভিতর দাঁড়িয়ে আছি, যেই কক্ষটির ভিতর দাঁড়িয়ে আছি, হয়তো ঠিক এই কক্ষের ভিতর থেকেই তারা যুদ্ধের পরিকল্পনা, ইংরেজদের বিরুদ্ধে, মুঘলদের বিরুদ্ধে যুদ্ধের যে পরিকল্পনা, সেই পরিকল্পনাটি সাজাতো। বন্ধুরা, বর্তমানে এই দুর্গের ভিতরের কক্ষগুলো একদম খালি পড়ে আছে। দেখেন, এখানে হয়তো কোনো জাদুঘর করার চেষ্টা করা হয়েছিল, তাদের ইতিহাস, ঐতিহ্য অথবা তাদের যেই বর্ণাঢ্য জীবন, সেই জীবন এখানে হয়তো তাদের ব্যবহৃত তলোয়ার, তাদের ব্যবহৃত চাকু, তাদের ব্যবহৃত যুদ্ধের সরঞ্জাম হয়তো এখানে একসময় প্রদর্শিত হতো, কিন্তু আজ সেগুলো সবগুলোই একদম খালি পড়ে আছে। দেওয়ালের পুরুত্ব দেখেন, কত মোটা ছিল দেওয়াল, এক হাত হয়েও তার উপর, মানে প্রায় 2 ফিট দেওয়ালের পুরুত্ব, প্রায় 2 ফিট মোটা এক একটি দেওয়াল।
600 বছরের নীরবতায় দাঁড়িয়ে থাকা জঙ্গলবাড়ির এই দুর্গ কিশোরগঞ্জের ইতিহাসের এক জীবন্ত দলিল। আমরা এখন ধীরে ধীরে এই বাড়িটির আরো ভিতরে প্রবেশ করছি, আরো গভীরে প্রবেশ করছি। এই দুর্গের প্রতিটি ইট, প্রতিটি কণা, প্রতিটি বিন্দুর ভেতর লুকিয়ে আছে একটি করে যুদ্ধ, একটি করে জয় আর অসংখ্য বিজয়। এই দুর্গ শুধু দেখা যায় না, এটা অনুভব করতে হয়, কারণ দেওয়ালের ফাঁকে ফাঁকে আজও লুকিয়ে আছে অসমাপ্ত যুদ্ধের নিঃশ্বাস। এখন আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি এমন একজন মানুষের সঙ্গে যার শিরায় বইছে ইশাখার রক্ত, যিনি ইশাখা বংশের একজন উত্তরসূরি। যে বংশ এক সময় শাসন করেছিল সমগ্র বাংলা, আজ তাদের বাস্তবতা একেবারেই ভিন্ন। সেই ইতিহাসের গর্ব, ক্ষমতার উত্তরাধিকার আজ দাঁড়িয়ে আছে নীরব অবহেলার মুখোমুখি। বন্ধুরা, এখন আমি কথা বলবো এই ইশাখা বংশের 15তম বংশধর জনাব দেওয়ান জামাল দাদ খাঁর সঙ্গে। আমার নাম দেওয়ান জামাল দাদ খাঁ। আমি ইশাখার 15তম বংশধর। মূলত এটা ইশাখার দ্বিতীয় রাজধানী ছিল। ইশাখার জন্মস্থান ব্রাউনবাড়ি সরাইল। ওনার বাবার 2 ছেলে ছিলেন, ইশাখা ইসমাইল খাঁ। ইসমাইল খাঁ যুবক বয়সে মারা যায়। ইশাখা থেকেই এই মুঘলদের বিরুদ্ধে ইশাখা বিদ্রোহ ঘোষণা করে। মুঘল পরে সর্বশেষ যুদ্ধটা হয় পাকুন্দিয়া থানায় 11 সিন্দুর। সম্রাট আকবরের যে প্রধান সেনাপতি ছিল মানসিংহের সাথে, ওই জায়গায় যুদ্ধ হয়। যুদ্ধ হওয়ার পরে এই দেশ ইশাখা মানসিংহের হাত থেকে বা আকবরের হাত থেকে স্বাধীন করে নিয়ে আইসা ইশাখা সোনারগাঁয় প্রথম রাজধানী করে, এই সোনারগাঁয় রাজধানী স্থানান্তর করে এখানে দ্বিতীয় রাজধানী করে। পরে পর্যায়ক্রমে ব্রিটিশ আইসা জমিদারি প্রথা নষ্ট করে দেওয়ার পরে এই যে ইশাখার বংশধর বিভিন্নভাবে ছড়ায় ছিটায় পরে, এর মধ্যে আমরা এখানে আমাদের পূর্বপুরুষ থেকে এখানে আমরা আজ পর্যন্ত আমরা আছি। এখানে আমরা খুবই নির্যাতিত বা নিপীড়িত বা খুব অবহেলিত। আপনার ঘর কোনটা? আমার ঘরে আমার পিছনে যে, এটাই আপনার ঘর? হ্যাঁ, আর এই ছোট ঘরটা এটা আমার পাকের ঘর। এটা আপনার রান্নাঘর? জি, এটা আমি এইখানে দেখাশোনা করি। আর এই যে প্রত্নতত্ত্ব অধিদপ্তরে আমাকে একটা দায়িত্ব দিয়ে রাখছে, এখান থেকে একটা সম্মানী ভাতা আসে, হ্যাঁ, সরকারি একটা ভাতা আসে, যেটা দিয়ে আপনি চলতেছেন। মোটামুটি ভাবে চলার মতো না। আচ্ছা, ইশাখা কি এই অঞ্চলের জমিদার ছিলেন? এই সারা বাংলার জমিদার ছিলেন। এই মাটির বুকেই পরম মমতায় শায়িত আছেন বাংলার সূর্য সন্তান ইশাখার বংশধরগণ। 12 ভূঁইয়াদের সেই বীরত্বগাথা আর ঐতিহ্যের প্রধান উত্তরসূরিরা আজও এই নিভৃত প্রান্তরেই মিশে আছে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই ভিডিও? অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব, ছোট্ট একটি কমেন্ট, একটি লাইক অথবা একটি শেয়ার করবেন। কি বলেন? ইয়েস, আমরা আরো যাতে আমাদের আতিক ভাইয়ের সাথে এরকম ভিডিও করতে পারি, আপনারা উৎসাহ দেন। উৎসাহ পেলে এটা আরো সুন্দর করে করার জন্য আরো উদ্বুদ্ধ হই। আপনারাও দেখতে পারবেন, সবাইকেও দেখার জন্য অনুরোধ করছি। ইতিহাস দেখুন, ইতিহাস জানুন এবং ইতিহাস লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে। দেখা হবে সামনের কোনো রোমাঞ্চকর ভিডিও নিয়ে।